where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে একাদশ শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। আমি সুব্রত সরকার, এসি ইনস্টিটিউশন। আমরা আগের দিন প্রথম অধ্যায়ের কিছুটা আলোচনা করেছি। সেই আলোচনা প্রসঙ্গে একটুখানি বলে রাখি যে আমরা আগের দিন প্রথম অধ্যায়ের রাসায়নিক সংযোগ সূত্রাবলী যেগুলো ছিল সেগুলো সবকটা আলোচনা করেছি। সেই সঙ্গে ডাল্টনের পরমাণুবাদ এবং পরমাণুবাদের ত্রুটিগুলো আলোচনা করেছি। আজকে আমাদের নেক্সট হচ্ছে পারমাণবিক গুরুত্ব। যদিও একটা পুরনো জিনিস, কিন্তু এই সম্পর্কে আমাদের একটা ধারণা স্বচ্ছ থাকা দরকার। এখন কথা হচ্ছে যে পারমাণবিক গুরুত্বটা কি? পারমাণবিক গুরুত্ব মানে পরমাণুর ওজনকে বোঝায় বা পরমাণুর ভরকে বোঝায়। একটা কথা বলে রাখি, রসায়নে কিন্তু ভর এবং ওজন একই অর্থে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু ফিজিক্সে কখনো করা যাবে না। সেখানে কিন্তু ভর আর ওজন এক নয়, কারণ তোমরা জানো ওজন ইজ ইকাল টু ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। কাজেই দুটোকে কিন্তু কখনো এক করে লেখা যায় না। রসায়নে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করেছি, কোথাও ভর কোথাও ওজন কথাটা ব্যবহার করেছি, কিন্তু একই অর্থে সেটা প্রয়োগ করা হয়েছে। তো যাই হোক, আমরা ভর বলারই চেষ্টা করছি। যে পারমাণবিক গুরুত্ব মানে পরমাণুর ভরকে বোঝায়। এবার পরমাণুর ভর বলতে দুটো জিনিসকে বোঝায়। তুমি বলবে কি? একটা হচ্ছে পরমাণুর প্রকৃত ভর, আর একটা হচ্ছে পরমাণুর তুলনামূলক ভর। তাহলে পারমাণবিক গুরুত্ব বলতে কিন্তু আমরা পরমাণুর প্রকৃত ভরকে বুঝি না, পরমাণুর তুলনামূলক ভরকে বুঝি। এটা প্রথমত আমাদের জেনে রাখতে হবে। এবার তুমি বলবে তাহলে তুলনামূলক ভরটা কি? আমরা সেই প্রসঙ্গে আসছি। তোমরা জানো যে পরমাণু এতটাই ক্ষুদ্র যে খালি চোখে তো দূরের কথা, আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে পাই না। তাহলে কি সম্ভব একটা পরমাণুকে তুলাদণ্ডে ওজন করা? সম্ভব নয়। তাহলে তুমি পরমাণুর ভর কি করে পাবে যাকে চোখে দেখা যায় না? বিজ্ঞানীরা গণনা করে দেখেছেন সব থেকে হালকা মৌলের পরমাণু হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের একটা পরমাণুর ভর 1.66 into 10 to the power minus 24 গ্রাম। Can you imagine? সব থেকে ভারী মৌল, প্রাকৃতিক মৌল ইউরেনিয়াম। তোমরা জানো যে প্রকৃতিতে মৌলের সংখ্যা হচ্ছে 92 এবং শেষ মৌলটা 92তম মৌল ইউরেনিয়াম। তার একটা পরমাণুর ভর কত জানো? প্রকৃত ভর 3.85 into 10 to the power minus 22 গ্রাম। তাহলে ভেবে দেখো একটা পরমাণুর ওজন বা ভর কত সামান্য। এই ক্ষুদ্র ভর নিয়ে আমরা কি রাসায়নিক গণনার সময় হিসাব করতে পারবো খুব সহজে? নিশ্চয়ই এই ক্ষুদ্র পরিমাণ ভর নিয়ে রাসায়নিক গণনার হিসাব করাটা অসুবিধাজনক। সেই জন্য বিজ্ঞানীরা কি করলেন?
পরমাণুর তুলনামূলক ভর হিসাব করে বা তুলনামূলক ভর ধরে রাসায়নিক গণনার একটা পদ্ধতি প্রচলন করলেন। সেখানে কি বলা হলো? বলা হলো যে কোনো মৌলের একটা পরমাণুকে 1 একক ধরে নেওয়া হোক। বিজ্ঞানীরা কাকে ধরলেন? সব থেকে হালকা মৌল হাইড্রোজেনকে প্রথমে ধরলেন, তার ভর 1 একক ধরে নেওয়া হোক। হাইড্রোজেন পরমাণুর ভরকে যদি আমি 1 একক ধরে নিই, তাহলে এবার আমি বিচার করব বাকি যত মৌল আমাদের কাছে আছে তাদের একটা পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী। যত গুণ ভারী হবে সেই সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। তাহলে এটা একটা তুলনামূলক সংখ্যা হলো। আমি হাইড্রোজেনের রেসপেক্টে কনসিডার করলাম অন্য কোনো মৌলের পরমাণু, একটা পরমাণু হাইড্রোজেনের একটা পরমাণুর তুলনায় কত গুণ ভারী। এইভাবে আমরা কোনো পরমাণুর তুলনামূলক ভর নির্ণয় করেছি, যাকে পারমাণবিক গুরুত্ব হিসাবে আমরা চিহ্নিত করি। এখন প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেনের রেসপেক্টে আমরা যখন পারমাণবিক গুরুত্ব নির্ণয় করি, তখন নির্ণয় করতে কিন্তু আমরা কিছু অসুবিধার সম্মুখীন হই। তুমি বলবে কি অসুবিধে? কারণ আমরা যে পারমাণবিক গুরুত্বগুলো নির্ণয় করছি সেটা তো রাসায়নিক গণনার মধ্য দিয়ে করছি, আমরা তো তুলাদণ্ডে করতে পারছি না, সম্ভব নয়। তাহলে গণনা করতে গেলে আমরা যে কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব যখন নির্ণয় করব, তখন মৌলটাকে অবশ্যই হাইড্রোজেনের সাথে যুক্ত হতে হবে। কিন্তু হাইড্রোজেন সমস্ত মৌলের সাথে যুক্ত হতে চায় না, সহজে যুক্ত হতে চায় না অনেক ক্ষেত্রে। আবার হাইড্রোজেন হচ্ছে লাইটেস্ট এলিমেন্ট, হালকা মৌল। তার সাপেক্ষে যখন অন্য কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করতে যায়, তখন ত্রুটির সম্ভাবনা কিন্তু অনেকটা থেকে যায়। সেই জন্য পরবর্তীকালে বিজ্ঞানীরা হাইড্রোজেনের পরিবর্তে অক্সিজেনকে প্রমাণ হিসাবে ধরে পারমাণবিক গুরুত্বের আরেকটা স্কেল তারা নির্ণয় করেন। অর্থাৎ হাইড্রোজেনের পরিবর্তে অক্সিজেনকে প্রমাণ হিসাবে ধরে বিজ্ঞানীরা অন্য সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করার চেষ্টা করেন। তাতে সুবিধা কি? সুবিধা দুটো। একটা সুবিধা হচ্ছে অক্সিজেনের ভরটা অনেক বেশি, হাইড্রোজেনের ভরের থেকে প্রায় 16 গুণ ভারী। আমরা পরমাণু গঠন থেকেও এটা বুঝতে পারি যে একটা অক্সিজেন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর থেকে প্রায় 16 গুণ ভারী। তুই বলবে কিভাবে? হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে তো একটি মাত্র প্রোটন আছে, বাইরে একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনের ভর তো নগণ্য। তার মানে একটা হাইড্রোজেন পরমাণুর ভর মূলত ওই প্রোটনটার জন্যই। তাহলে একটা প্রোটনের ভরই একটা হাইড্রোজেনের ভরের সমান। ইলেকট্রনের ভর তো নগণ্য ধরি আমরা। সেই হিসাবে যদি অক্সিজেন পরমাণুর কথা বলি, তাহলে তার নিউক্লিয়াসে 8টা প্রোটন এবং 8টা নিউট্রন আছে, বাইরে 8টা ইলেকট্রন আছে। ইলেকট্রনের ভর তো নগণ্য, তার ভর তো আমরা কনসিডার করছি না। তাহলে অক্সিজেন পরমাণুর ভরের জন্য দায়ী মূলত প্রোটন এবং নিউট্রন কণা। প্রোটন আর নিউট্রনের ভর তো প্রায় সমান। তোমরা জানো যে একটা প্রোটনের ভর কত? 1.6725 × 10⁻⁻24 গ্রাম। একটা নিউটনের ভর কত? 1.675 × 10⁻⁻24 গ্রামস। তাহলে তো নিয়ার অ্যাবাউট সেম। তাহলে 8টা প্রোটন 8টা নিউটনের মোট ভর 16 একক। হাইড্রোজেনের একটা পরমাণুর ভর 1 একক, তাহলে 16 টাইমস হয়ে গেল। সেই জন্য অক্সিজেনের পারমাণবিক ভর 16 ধরে পরবর্তীকালে বিজ্ঞানীরা সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করলেন। সেখানে কি বললেন? তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা কি হলো? যে কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটা তার পারমাণবিক গুরুত্ব। তাহলে অক্সিজেন স্কেলে কি বলবো? অক্সিজেনের পারমাণবিক ভর তো 16,
তাহলে তার প্রমাণ মানটাকে তো একক করতে হবে, একক ধরতে হবে। তাহলে ভর যদি 16 হয়, তাহলে তার 1/16 অংশের তুলনায় অন্য কোনো মৌলের একটি পরমাণু যত গুণ ভারী হবে সেই সংখ্যাটা তার পারমাণবিক গুরুত্ব। তাহলে অক্সিজেনের একটি পরমাণুর 1/16 অংশের তুলনায় অন্য কোনো মৌলের একটি পরমাণু যত গুণ ভারী সেই সংখ্যাটা তার পারমাণবিক গুরুত্ব। এইভাবে আমরা হাইড্রোজেন স্কেলে কিংবা অক্সিজেন স্কেলে পারমাণবিক গুরুত্ব নির্ণয় করে থাকি। আমরা হাইড্রোজেনের থেকে অক্সিজেনকেই বেশি প্রেফার করি। কেন প্রেফার করি তার 3টে কারণ, এটা জেনে রাখা দরকার। প্রথম কারণ হচ্ছে, আমরা বলেছি একবার যে বেশিরভাগ মৌলই, বিশেষ করে ধাতব মৌলগুলো হাইড্রোজেন অপেক্ষা অক্সিজেনের সাথেই কিন্তু সহজে যুক্ত হতে পারে। তার ফলে আমরা অক্সিজেনের সাথে যদি যুক্ত হতে পারে, তাহলে অক্সিজেনের সাপেক্ষে পারমাণবিক গুরুত্ব নির্ণয় করা অনেক সহজ হয়ে যাবে। কারণ আমরা তো গণনা করে বার করব। ওদেরকে যদি অক্সিজেনের সাথে যুক্ত করতে না পারি, হাইড্রোজেনের সাথে যুক্ত করতে না পারি, তাহলে পারমাণবিক গুরুত্ব নির্ণয় করব কি করে? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে লিমিটেশন থেকে যাচ্ছে। যার জন্য আমরা অক্সিজেনকে কিন্তু প্রমাণ হিসাবে ধরছি পারমাণবিক গুরুত্ব নির্ণয়ের জন্য। তাহলে এটা একটা লজিক। দ্বিতীয় লজিক কি? আমরা বললাম হাইড্রোজেন হচ্ছে লাইটেস্ট এলিমেন্ট, সুতরাং তার সাপেক্ষে অন্য কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটির সম্ভাবনা কিন্তু অনেকটা থেকে যায়, যেটা অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন হাইড্রোজেনের থেকে 16 গুণ ভারী, তাহলে সেই ক্ষেত্রে ত্রুটির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। সেই জন্য আমরা অক্সিজেনকে প্রমাণ হিসাবে ব্যবহার করছি পারমাণবিক গুরুত্ব নির্ণয়। আর তৃতীয় কারণটা কি? তৃতীয় কারণ হচ্ছে, আমি যদি হাইড্রোজেনের সাপেক্ষে বিভিন্ন মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করি, তাহলে সেই পারমাণবিক গুরুত্বের মান বেশিরভাগ ক্ষেত্রেই ভগ্নাংশ। কিন্তু অক্সিজেনের সাপেক্ষে আমরা যদি অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করি, তাহলে সেই মানটা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই পূর্ণ সংখ্যা কিংবা তার কাছাকাছি। সেই জন্য আমরা পারমাণবিক গুরুত্ব নির্ণয়ে অক্সিজেনকে প্রমাণ হিসাবে ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে, আমরা যে অক্সিজেনের সাপেক্ষে পারমাণবিক গুরুত্ব নির্ণয় করব, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভরটাকে আমাকে 16 ধরে নিতে হবে। কিন্তু আমরা যে অক্সিজেনটা সংগ্রহ করব, অক্সিজেনের সবথেকে ভালো উৎস তো নেচার, প্রকৃতির মধ্যে প্রচুর পরিমাণে আছে, ইভেন সহজলভ্য। তাহলে আমি সেই অক্সিজেন ব্যবহার করব। এবার সেই অক্সিজেন সংগ্রহ করে দেখা যাচ্ছে এবং কেমিক্যাল অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে সেই অক্সিজেনের মধ্যে অক্সিজেনের 3টে আইসোটোপ আছে। কে কে আছে? একটা 8O16, একটা 8O17, একটা 8O18, 3টে আইসোটোপ আছে। এবং নেচারে এদের পার্সেন্টেজ কোয়ান্টিটি কত জানো? O16 থাকে সব থেকে বেশি পরিমাণে, 99.759%। দেখো, অলমোস্ট 100%। আমি যদি হোল নাম্বারে নিই, তাহলে দিস ইজ অলমোস্ট 100%। 17 কতটা আছে? O17 0.037%। আর 8O18 আছে 0.204%। তুমি যোগ করে দেখো, 100% হয়ে গেছে। তাহলে নেচারে আমি যে অক্সিজেনটাকে কালেক্ট করলাম নেচার থেকে, সেই অক্সিজেনের মধ্যে দেখা যাচ্ছে অক্সিজেনের 3টে আইসোটোপ মিশে আছে, একটা 16, একটা 17, একটা 18। তাহলে কার ভরটা নেব? কোন পরমাণুর ভরটা নেব? তাহলে অ্যাভারেজের ব্যাপার চলে আসছে, যেহেতু আইসোটোপের মিশ্রণ হিসাবে আছে। তাহলে এই 3টে আইসোটোপের আমি যদি গড় করি, তাহলে কিভাবে গড়টা বার করব? তাহলে এখানে লিখি গড় পারমাণবিক ওজন বা ভর, গড়, আচ্ছা এখানে জায়গা হবে না, নিচে লিখি
গড় পারমাণবিক ভর ইজ ইকাল টু, তাহলে দেখো 8 ও 16 কতটি আছে, যতগুলো আছে প্রত্যেকটা পরমাণুর ভর 16 হিসাবে, তাহলে কত হবে 16 ইন্টু 99.759, এতটি, এত ভর হবে O16 আইসোটোপগুলোর। O16 পরমাণুর মোট ভর, যতগুলো পরমাণু আছে তার মোট ভর এই সংখ্যা ইন্টু 16 প্লাস O17 কতটি আছে দেখি, 17, তার প্রত্যেকটার ভর 17 একক ইন্টু, তাহলে এই সংখ্যাটা 0.037 যোগ পরেরটা হচ্ছে 18 ইন্টু 0.204, তার মানে 100টা পরমাণুর মোট ভর এটা। তাহলে একটা পরমাণুর ভর কত হবে, বাই ডিভাইডেড বাই 100। তুমি ক্যালকুলেটরে এটা রেজাল্ট দেখবে কত হচ্ছে, রেজাল্ট আসবে 16.00445, এই মানটা পাবে। তার মানে একটা অক্সিজেন পরমাণুর ভর আর 16 থাকলো না, সেটা পরিবর্তিত হয়ে গেল, কারণ আমাদের যেহেতু গড় মান নিতে হলো, তাহলে সেই গড় মানে আমাদের একক ভরটা দাঁড়ালো 16.00445, একটা অক্সিজেন পরমাণুর ভর তাহলে 16-র পরিবর্তে এলো 16.00445। তাহলে এই ভরকে কনসিডার করে আমরা যখন বিভিন্ন মৌলের পারমাণবিক গুরুত্ব বের করব, তখন সেই পারমাণবিক গুরুত্বটাকে আমরা বলেছি, বা পারমাণবিক গুরুত্ব যেগুলো পাচ্ছি সেই পারমাণবিক গুরুত্বগুলোকে আমরা বলছি পারমাণবিক গুরুত্বের রাসায়নিক স্কেলের মান। অর্থাৎ এই পারমাণবিক গুরুত্বটা যে আমরা বার করছি, এটা পারমাণবিক গুরুত্বের রাসায়নিক স্কেলের মান। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক অক্সিজেনের রেসপেক্টে আমরা যখন বিভিন্ন মৌলের পারমাণবিক গুরুত্ব বার করছি, সেই পারমাণবিক গুরুত্বগুলোকে আমরা বলছি পারমাণবিক গুরুত্বের রাসায়নিক স্কেলের মান। এবার প্রশ্ন হচ্ছে, আমি যে পার্সেন্টেজ কোয়ান্টিটিটা এখানে দেখালাম অক্সিজেনের বিভিন্ন আইসোটোপের, এই মানটা স্থান ভেদে কিন্তু পরিবর্তনশীল। তাহলে মজার ব্যাপার, আমি যখন রাসায়নিক স্কেলে প্রাকৃতিক অক্সিজেনের গড় ভরকে 16.00445 হিসাবে ধরে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করছি, তখন যে মানগুলো আমি পাচ্ছি, এখন আমি ভারতবর্ষে আমাদের এখানকার নেচারে আমি আইসোটোপগুলোর এই পার্সেন্টেজ কোয়ান্টিটি পেয়েছি। আমি যদি ইউরোপ মহাদেশে যাই, সেখানকার বিভিন্ন দেশগুলোতে আমি যদি বিচার করি, সেখানকার বায়ুতে অক্সিজেনের এই কোয়ান্টিটি তো চেঞ্জ হতে পারে। তাহলে এই কোয়ান্টিটিটাকে তো আমি ফিক্সড করতে পারছি না, এ তো ভ্যারিয়েবল। বিভিন্ন জায়গার অক্সিজেনে এদের পার্সেন্টেজ কোয়ান্টিটি যখনই চেঞ্জ করবে, তখনই বেস ভ্যালুটা তো চেঞ্জ হয়ে গেল, তাহলে মান তো ঠিক থাকছে না, তাহলে তো পারমাণবিক গুরুত্ব পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাহলে তো পদ্ধতিটা ভালো হলো না। তখন কি করলেন, মাস স্পেকট্রোস্কোপি যন্ত্রের জনক পদার্থবিদ অ্যাস্টন, তিনি কি করলেন, তিনি এই সমস্যাটাকে দূরীভূত করলেন। কিভাবে করলেন? তিনি বললেন, এই আইসোটোপগুলোর পার্সেন্টেজ কোয়ান্টিটি যদি ভ্যারিয়েবল হয়ে যায় নেচারে, তাহলে দরকার নেই তিনটে আইসোটোপকে নেওয়ার। এই তিনটে আইসোটোপের মধ্যে তুমি শুধুমাত্র O16টাকে নাও, যার পার্সেন্টেজ কোয়ান্টিটি অলমোস্ট 100%, তুমি অনলি কনসিডার করো O16 আইসোটোপ। অ্যাস্টন সেটাই করলেন। অ্যামং দ্য 3 isotopes of oxygen, he is considering only O16 isotope as a standard reference. তখন কি হলো? তখন হলো তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16, অনলি 16,
কারণ আমি তো O16 আইসোটোপটাকে নিয়েছি, তাহলে তার পারমাণবিক ভর হয়ে গেল 16। এবার এর রেসপেক্টে আমরা যখন বিভিন্ন মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করছি, সেই পারমাণবিক গুরুত্বকে তিনি বললেন এটা পারমাণবিক গুরুত্বের ভৌত স্কেলের মান। তাহলে অক্সিজেনের রেসপেক্টেই আমরা দুটো স্কেল পেয়ে গেলাম, একটা পারমাণবিক গুরুত্বের রাসায়নিক স্কেল, যেখানে প্রাকৃতিক অক্সিজেনের 3টে আইসোটোপ যে পার্সেন্টেজে রয়েছে, যে পার্সেন্টেজ রেশিওতে রয়েছে, সেখান থেকে একটা অক্সিজেন পরমাণুর গড় ভর বার করে যখন অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করছি, সেটা হলো পারমাণবিক গুরুত্বের রাসায়নিক স্কেল। আর অ্যামং দ্য 3 আইসোটোপস যখন অনলি 8O16 এই আইসোটোপটাকে আমরা স্ট্যান্ডার্ড রেফারেন্স হিসাবে নিচ্ছি, তখন কিন্তু এই ভরটা ফিক্সড হয়ে গেল অল ওভার ওয়ার্ল্ড, সমস্ত ক্ষেত্রে কোথাও কিন্তু আর পরিবর্তনের ব্যাপার রইল না, সমস্ত জায়গায় তখন কিন্তু এই স্কেলে বিভিন্ন মৌলের পারমাণবিক গুরুত্বের মানগুলো একই হয়ে গেল, নাহলে এই স্কেলে কিন্তু ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। সেই জন্য এই স্কেলটাকে বলা হলো পারমাণবিক গুরুত্বের ভৌত স্কেল। এবার যদি তোমাদের প্রশ্ন করা হয়, এই যে দুটো স্কেল, একটা স্কেলে আমি 8O16কে স্ট্যান্ডার্ড রেফারেন্স হিসাবে নিয়েছি, যার একটা পরমাণুর ভর 16 ধরা হয়েছে, ভৌত স্কেল। আর কেমিক্যাল স্কেলে আমরা আইসোটোপগুলোর গড় ভরকে 16.0045445 হিসাবে ধরে আমরা বিভিন্ন মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করেছি। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই স্কেলে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্ব বেশি না এই স্কেলে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্ব বেশি, কোন স্কেলে পারমাণবিক গুরুত্বের মানটা বেশি হবে, তাহলে কি বলবে? তাহলে খেয়াল করতে হবে বেস ভ্যালুটা কোন ক্ষেত্রে কম। এখানে আছে 16, এখানে আছে 16.00445, তাহলে এই ভ্যালুটা কম। যে ভ্যালুটা কম হবে সেই ক্ষেত্রে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্বের মানটা বেশি হবে। যেখানে বেস ভ্যালুটা কম হবে, এই বেশি হবে, 16.00445 বেশি আছে, সেখানে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্বের মান এই মানের থেকে কিন্তু কম হবে, কারণ এখানে বেস ভ্যালুটা কম আছে বলে মানটা বেশি, এখানে বেস ভ্যালুটা বেশি আছে বলে মানটা কম। তাহলে দুটো স্কেলে কিন্তু মান একই নয়। আমি যদি এই দুটো স্কেলকে রিলেট করতে যাই তাহলে কি হবে? তার আগে একটা কনসেপ্ট তোমাকে দিই। ধরো একটা স্কেলে আমি বেস ভ্যালুকে 3 ধরলাম, বেস ভ্যালু 3, আর একটা স্কেলে আমি বেস ভ্যালু ধরলাম 4। এবার একটা পরমাণুর প্রকৃত ভর ধরো 12 আছে। এবার এই স্কেলে আমি এর মানটা, তুলনামূলক ভরটা কত বার করছি। এই স্কেলে দেখো তুলনামূলক ভর কত হচ্ছে, 12 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 3। এবার এই স্কেলে যদি আমি মানটা বার করি তাহলে দেখো 12 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 4। তাহলে এটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব, এটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব, কারণ এর তুলনায় কত টাইমস, 3 টাইমস, এর তুলনায় কত টাইমস, 4 টাইমস। তাহলে একই মৌলের পারমাণবিক ভর একবার 3 পাচ্ছি এই স্কেলে, একবার 4 পাচ্ছি এই স্কেলে। তাহলে যেখানে বেস ভ্যালুটা বেশি দেখো সেখানে মানটা কম, যেখানে বেস ভ্যালুটা কম সেখানে মানটা বেশি। তাহলে কোন স্কেলে মান বেশি? যেখানে বেস ভ্যালু কম আছে, ফিজিক্যাল স্কেলে মান বেশি। তাহলে আমি যদি দুটো স্কেলকে এবার রিলেট করতে চাই তাহলে কি আমি এটা লিখতে পারবো? দেখো তো, এর রেসপেক্টে আগে আমি রিলেট করি, তাহলে বোঝা যাবে ক্লিয়ারলি। ভৌত স্কেলে পারমাণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু রাসায়নিক স্কেলে পারমাণবিক গুরুত্ব।
নিশ্চয়ই সমান নয়। ভৌত স্কেলে পারমাণবিক গুরুত্ব কোনটা? কম বেস ভ্যালু যেটা, এটা ভৌত লিখে রাখি এখানে, বেস ভ্যালুটা কম। রাসায়নিক, এটা ভৌত, এটা রাসায়নিক। তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে ভৌত স্কেলে পারমাণবিক গুরুত্বের মান ইজিক্যাল টু রাসায়নিক স্কেলে পারমাণবিক গুরুত্বের মান নিশ্চয়ই সমান নয়, কারণ এখানে বেরিয়েছে 4, এখানে বেরিয়েছে 3। তাহলে আমি ভৌত স্কেলে এখানে লিখলাম 4, ভৌত স্কেলে 4 পেয়েছি মান, ইজিক্যাল টু এখানে 3 বেরিয়ে এসছে, 3 পেয়েছি। তাহলে 4 আর 3 তো সমান নয়। তাহলে ভৌত স্কেলে মান বেশি, রাসায়নিক স্কেলে মানটা কম। তাহলে একে একের বড় কোনো সংখ্যা দিয়ে একটা গুণ করতে হবে। তাহলে 3কে আমি 4-এর সমান করতে পারবো, একের বড় সংখ্যা হতে হবে। এটাকে যদি ঘুরিয়ে লিখতাম তাহলে এখানে আসতো রাসায়নিক স্কেলে পারমাণবিক গুরুত্ব, এদিকে যেটা ভৌত স্কেলে পারমাণবিক গুরুত্ব, তাহলে এখানে আসতো 3, এখানে আসতো 4। তাহলে বলতাম 4কে 3-এর সমান করতে গেলে একের ছোট কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই সংখ্যাটা আমি কি করে বুঝবো কত? সেই সংখ্যাটা হচ্ছে এই বেস ভ্যালু দুটোর অনুপাত, আর কিছু নয়। তাহলে অনুপাতটাকে আমি কিভাবে লিখব? আমার এখানে মানটা ছোট আছে, এর মানটাকে বাড়াতে হবে, তাহলে একের বড় কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। একের বড় যদি করতে হয় তাহলে অনুপাতটা কি নেব? 4/3। বড়টাকে উপরে নেব, ছোটটাকে নিচে নেব। তাহলে এখানে যদি গুণ 4/3 করে দিই তাহলে দেখো তো মানটা সমান হলো কিনা। এখানে 4 আছে, 3 কেটে গেল, দেখো 4ই পড়ে রইল, তাহলে মান দুটো কিন্তু সমান হয়ে গেল। এটা ছোট সংখ্যা দিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম। এটা যদি তাহলে এই ফিগারে আমরা করি, একই কনসেপ্ট। আমি যদি ভৌত স্কেলে পারমাণবিক গুরুত্ব নিই, তাহলে রাসায়নিক স্কেলে পারমাণবিক গুরুত্বকে একের বড় একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে সেই একের বড় সংখ্যাটা কত? আমার তো বেস ভ্যালু একটা 16, একটা 16.00445। তাহলে একের বড় করতে গেলে বড় বেস ভ্যালুটাকে উপরে রাখবো, ছোটটাকে নিচে রাখবো। তাহলে ইন্টু 16.00445 ডিভাইডেড বাই 16। তুমি যদি ওই ফ্র্যাকশনটা দিয়ে রাসায়নিক স্কেলের পারমাণবিক গুরুত্বের মানকে গুণ করো, ইউ উইল গেট অ্যাটমিক ওয়েট ইন ফিজিক্যাল স্কেল। তুমি ভৌত স্কেলে পারমাণবিক গুরুত্বের মানটা পেয়ে যাবে। এই মানটা হবে তুমি পাবে, দেখবে ক্যালকুলেটরে হিসাব করলে 1.00027 এটা আসবে। তার মানে ভৌত স্কেলের পারমাণবিক গুরুত্ব ইজিক্যাল টু রাসায়নিক স্কেলে পারমাণবিক গুরুত্ব ইন্টু 1.00027। এটা হলো দুটো স্কেলের মধ্যে সম্পর্ক। এটা কিন্তু এমসিকিউ এর একটা প্রশ্ন। এটা উল্টিয়ে দিলে আবার ঘাবড়ানোর কিন্তু কিছু নেই। এটা যদি উল্টিয়ে দেয় তাহলে আমি এখানে লিখছি রাসায়নিক স্কেলে পারমাণবিক গুরুত্ব ইজিক্যাল টু ভৌত স্কেলে পারমাণবিক গুরুত্ব ইনটু, তুমি এখান থেকেও তো বার করে নিতে পারো। এখান থেকে যদি আমি বার করি রাসায়নিক স্কেলে পারমাণবিক গুরুত্ব ইজিক্যাল টু 16 দিয়ে এটাকে গুণ করব, এইটা দিয়ে ভাগ করে দেব। অথবা আমি কি করব, এবার এই মানটা ছোট, এই মানটা বড়, তাহলে একের ছোট কোনো একটা ফ্র্যাকশন দিয়ে গুণ করব। তাহলে একের ছোট যদি করতে চাই তাহলে এই ফিগারটা কি হবে? এই ফিগারটা এবার উল্টো হবে, 16/16.00445 এটা দিয়ে ভাগ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে যেদিক থেকে যেভাবেই দিক না কেন, একটা জানলেই তুমি আর একটা অলরেডি করে নিতে পারবে। এবার আসছে পারমাণবিক ভর একক।
খুবই সিম্পল। আচ্ছা, আর একটা কথা বলে নিই, এটা ভুলে গেছি বলতে, যে আমরা তো পারমাণবিক গুরুত্ব হাইড্রোজেন এবং অক্সিজেনের রেসপেক্টে বার করলাম। আধুনিক বিজ্ঞান কিন্তু হাইড্রোজেনকেও নিচ্ছে না, অক্সিজেনকেও নিচ্ছে না, নিচ্ছে কাকে? কার্বনকে। কার্বনের 12 আইসোটোপটাকে নিচ্ছে। কার্বন পরমাণুর ভর 12 ধরে কার্বনের একটি পরমাণুর 1/12 অংশের তুলনায় অন্য কোনো মৌলের একটি পরমাণু যত গুণ ভারী, সেই সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক গুরুত্ব। এটাই কিন্তু আধুনিক বিজ্ঞান এখন করছে। হাইড্রোজেনকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে, অক্সিজেনকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আধুনিক বিজ্ঞান কিন্তু কার্বনের রেসপেক্টেই, কার্বন C12 আইসোটোপের রেসপেক্টে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করছে। এবার আসছে পারমাণবিক ভর একক। পারমাণবিক গুরুত্বটা তো একটা এককবিহীন রাশি ছিল, দুটো ভরের অনুপাত, একটা সংখ্যা মাত্র, একক থাকার কোনো প্রশ্ন নেই। কিন্তু পারমাণবিক ভর একক কি? বলছে একটি পরমাণুর প্রকৃত ভরকে আমি প্রকাশ করতে চাইছি। প্রকৃত ভর প্রকাশ করতে গেলে ভরের একক ব্যবহার করতে হবে। তুমি তো প্রকৃত ভর বিচার করছো, একক ছাড়া তো তার কোনো অস্তিত্ব থাকবে না, অর্থহীন হয়ে যাবে। তাহলে একটা একক লাগবে। তাহলে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর আমি যে এককে প্রকাশ করব, সেই এককটাই হচ্ছে পারমাণবিক ভর একক। ইংরেজিতে বলে অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে AMU। একটা পরমাণুর প্রকৃত ভরকে আমি প্রকাশ করছি এই এককে। তুই বলবে কীরকম? ধরো আমি নাইট্রোজেনের একটা পরমাণুর ভর কত, অ্যাটমিক মাস ইউনিট এককে প্রকাশ করব। তাহলে তুমি কি করে প্রকাশ করবে? এটা জেনে রাখো, যে কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব যত, তত AMU হচ্ছে কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর। নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 14। তাহলে নাইট্রোজেনের N এর একটি পরমাণুর প্রকৃত ভর, তাহলে পারমাণবিক গুরুত্ব 14 AMU। তুমি যদি বলো অক্সিজেনের একটা পরমাণুর প্রকৃত ভর কত, আরামসে তুমি বলে দেবে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, তাহলে 16 বা 16 AMU। কিন্তু বিষয় হচ্ছে এটা থেকে আমরা কিছু বুঝে উঠতে পারছি না। অ্যাটমিক মাস ইউনিট সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই, এই ইউনিট সম্পর্কে। এটা যদি গ্রামে হতো তাহলে আমি খানিকটা আন্দাজ করতে পারতাম যে একটা পরমাণুর প্রকৃত ভর কত। তাহলে AMU থেকে আমি যদি গ্রামে যাই তাহলে কিভাবে যাব? 1 অ্যাটমিক মাস ইউনিট মানে কত গ্রাম? 1 অ্যাটমিক মাস ইউনিট মানে বলছে 1 AMU ইজ ইকাল টু 12 ইন্টু একটি C12 পরমাণুর 1/12 ইন্টু একটি C12 পরমাণুর প্রকৃত ভর। 1 AMU মানে এটা মানে কি দাঁড়াবে আলটিমেটলি? তাহলে 1/12 ইন্টু 12/n। nটা কি? n ইজ ইকাল টু অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা। যদিও আমরা এখন এটা পড়িনি, আমরা এখন এটা জানি না। তার মানে আলটিমেটলি কি হলো? 12 কেটে গেল, তার মানে আলটিমেটলি 1/N, মানে 1 অ্যাভোগাড্রোর সংখ্যা, এত গ্রাম, এত গ্রাম। তাহলে 1 AMU মানে 1 অ্যাভোগাড্রো নাম্বার গ্রাম, এটা খেয়াল রাখবে। তার মানে তোমাকে যদি কখনো বলে
যে কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর কত, আমি কিন্তু দুটো ইউনিটেই জেনে গেলাম। এক হচ্ছে পারমাণবিক ভর যত মৌলটার তত এএমইউ, আর অত এএমইউ মানে ওই যেমন এখানে 14 এমইউ, তার মানে গ্রামে যদি বলি আমি, তাহলে কত হচ্ছে গ্রামে মানটা, তাহলে আমি এটা লিখব 14 ইন্টু 1 এএমইউ। এবার 1 এএমইউ মানে তো এটা 1/n, তাহলে তার মানে 14কে আমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে একটা পরমাণুর প্রকৃত ভর পেয়ে যাব। তাহলে সিম্পলি আমরা শিখব, তোমাকে যদি কখনো বলে কোনো একটা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করো, তাহলে পরমাণুটার পারমাণবিক গুরুত্ব লিখব, দিয়ে এএমইউ যদি লিখে দিই তাহলে এএমইউ এককে ওটা হয়ে গেল তার প্রকৃত ভর। আর যদি গ্রামে দেয় তাহলে গ্রামে দিলে আমি কি করব, আমি পারমাণবিক গুরুত্বকে অ্যাভোগাড্রো সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে একটা পরমাণুর প্রকৃত ভর পেয়ে যাবে। আবার অনেক সময় কি করবে দেখো, তোমাকে হয়তো গ্রামে দিয়ে বলল কত এএমইউ, আমার প্রকৃত ভর কত, ধরো নাইট্রোজেনের একটা পরমাণুর প্রকৃত ভর আমি লিখব, যদি গ্রামে লিখি তার মানে 14/N গ্রাম। এবার এখান থেকে এটাকে যদি এএমইউতে কনভার্ট করি তাহলে কি করব, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দেব, কারণ 1/n মানেই তো 1 এমইউ। এটা মানে আমি লিখতে পারি 14 ইন্টু 1/n গ্রাম। এবার 1/n গ্রাম মানে তো 1 এএমইউ, 14 ইন্টু 1 এএমইউ, তার মানে 14 এএমইউ। তার মানে আমি আলটিমেটলি কি শিখলাম, আমার গ্রামে ভর যদি দেওয়া থাকে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলে এএমইউ এককে পরমাণুটার প্রকৃত ভর বেরিয়ে আসবে। আর যদি এএমইউ এককে প্রকৃত ভর দেওয়া থাকে তাহলে আমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে আমি গ্রাম এককে পরমাণুটার প্রকৃত ভর পেয়ে যাব। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের পারমাণবিক ভর একক সম্পর্কে ধারণা, আর কিছু নেই। তাহলে পরমাণু সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমাদের হয়ে গেল। এইবার আমরা যাব অনুবাদের মধ্যে। এতদিন পর্যন্ত কিন্তু অণু সম্পর্কে কোনো ধারণা আমাদের নেই, ছিল না। কি করে এলো? ডাল্টন তার পরমাণুবাদে বলেছেন যে পরমাণুই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং সর্বদা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থেকে যৌগ গঠন করবে, এটা পরমাণুবাদে বলা হয়েছে। আবার গেলুসক বলছেন যে গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়ায় গ্যাসগুলোর আয়তনের অনুপাত হবে সরল এবং উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয় তার আয়তনও বিক্রিয়ক গ্যাসগুলোর আয়তনের সাথে সরল অনুপাতে থাকবে, এটা গেলুসক বলেছে। বিজ্ঞানী বার্জেলিয়াস দেখলেন যে এই দুটো তথ্যের মধ্যে একটা সাদৃশ্য আছে। এই সাদৃশ্যটাকে লক্ষ্য করে তিনি গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়ায় গ্যাসের পরমাণু সংখ্যার সাথে গ্যাসের আয়তনের একটা সম্পর্ক আনার চেষ্টা করেন। তিনি ডাল্টনের পরমাণুবাদ এবং গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করবার জন্য একটা প্রকল্প রচনা করেন, যে প্রকল্পটাকে আমরা বলছি বার্জেলিয়াস প্রকল্প। প্রকল্প কি? আমি একটা বিবৃতি দিয়েছি, সেই বিবৃতিটাকে আমরা কখনো সূত্র বলছি, আবার কখনো প্রকল্প বলছি। তোমরা বলবে যে স্যার এখানে প্রকল্প বললেন কেন, তাহলে সূত্র কেন নয়? দুটোই তো বিবৃতি। ঠিক কথা। একটা বিবৃতি যখন পরীক্ষামূলকভাবে সর্বসমক্ষে প্রমাণ করে বিবৃতির সত্যতা যাচাই করে দেওয়া যায়, তখন সেই বিবৃতিটা হলো সূত্র। আর যখন সেটা জনসমক্ষে প্রমাণ করে দেখানো যাচ্ছে না,
কিন্তু পরীক্ষালব্ধ ফলাফলগুলো সব আমার বিবৃতির সাথে ম্যাচ করে যাচ্ছে, তখন সেটা হলো প্রকল্প। বার্জেলিয়াস যে বিবৃতিটা দিয়েছেন সেটা কিন্তু সর্বসমক্ষে প্রমাণ করা সম্ভব নয়, আজও নয়। আগে দেখি তার বিবৃতিটা কি। বিবৃতি হচ্ছে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে পরমাণু সংখ্যা সমান। এটা হলো বিবৃতিটা। ইচ্ছা করে আমি লিখলাম কারণ এটাকে ফোকাস করা দরকার। একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে পরমাণু সংখ্যা সমান। এটা হলো বার্জেলিয়াসের বিবৃতিটা, যেটাকে আমরা বার্জেলিয়াস প্রকল্প হিসাবে চিহ্নিত করেছি। শুধু বিবৃতি দিলে তো হবে না, তার তো পরীক্ষামূলক প্রমাণ চাই। এই বিবৃতির মধ্য দিয়ে ইনি কি করতে চাইলেন? ইনি চাইলেন ডাল্টনের পরমাণুবাদ এবং গেলুসাকের গ্যাসায়তন সূত্রকে সমন্বিত করা, এক সূত্রে গেঁথে দেওয়া। দেখি তিনি আদৌ পারলেন কিনা। তাহলে ওনার কাছে প্রমাণ চাওয়া হলো। উনি কি বললেন দেখো। একটা সাধারণ বিক্রিয়া আমরা ভাবছি, গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া একটা নিচ্ছি। যেমন ধরো H2 ব্র্যাকেটে G প্লাস Cl2 ব্র্যাকেটে G ইজ ইকাল টু 2HCl ব্র্যাকেটে G। একটা গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া। এটাকে যদি আমি ভাষায় বলি তাহলে কি বলবো? বলবো বাস্তব পরীক্ষায় দেখা যায় এক আয়তন হাইড্রোজেন এক আয়তন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করেছে। এটা তখনও ছিল বিক্রিয়াটা, এখনও আছে এবং সত্য, আমরা সবাই জানি। তাহলে এই গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়ায় আমি দেখি গেলুসাক ইনট্যাক্ট আছেন কিনা, গ্যাসগুলোর আয়তনের অনুপাত সরল কিনা। হাইড্রোজেনের এক আয়তন, কিছু নেই মানে এক আয়তন, ক্লোরিনের এক আয়তন, হাইড্রোজেন ক্লোরাইডের 2 আয়তন। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তাহলে এমন একটা গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া নেওয়া হয়েছে যেখানে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা অ্যাপ্লিকেবল। তাহলে এবার ডাল্টনকে যদি আমি এই বিবৃতির মধ্য দিয়ে জুড়ে দিতে পারি তাহলে দুজনকে একত্রিত করা সম্ভব হবে। বার্জেলিয়াস পুরো কৃতিত্বটা পেয়ে যাবেন। দেখা যাক তিনি পান কিনা। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটাকে আমি একটু ভাষায় লিখছি। এক আয়তন হাইড্রোজেন, সংক্ষেপে লিখলাম, প্লাস এক আয়তন ক্লোরিন, সংক্ষেপে লিখলাম, ইজ ইকাল টু 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড, সংক্ষেপে লিখলাম। কোনো অসুবিধা নেই, এটাকেই আমি ভাষায় লিখেছি শুধু। এবং আয়তনের রেশিওটা যে সরল সেটা দেখিয়ে দিয়েছি, মানে গেলুসাক অক্ষত আছেন। এবার ডাল্টনকে প্রুভ করার পালা। তাহলে বিক্রিয়াটাকে ভাষায় লিখেছি। এবার এর উপরে আমরা বার্জেলিয়াস প্রকল্পটাকে প্রয়োগ করব। তুমি বলবে কি করে প্রয়োগ করবেন? বলেছে আয়তন যদি একই হয়, অর্থাৎ একই আয়তনের তুমি যত গ্যাস নাও প্রত্যেকের মধ্যে পরমাণু সংখ্যা সমান, যদি উষ্ণতা এবং চাপ একই থাকে।
তাহলে একই উষ্ণতা ও চাপে আমি ধরে নিচ্ছি একক আয়তন যে কোনো গ্যাসে অণুর সংখ্যা n, পরমাণুর সংখ্যা n, যে কোনো গ্যাসে। তাহলে ওই কথাটা আমি এখানে লিখে রাখছি। ধরি বার্জেলিয়াস প্রকল্প অনুযায়ী একক আয়তন সকল গ্যাসে পরমাণু সংখ্যা সমান। এটা আমি ধরে নিলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, বলেছে সম আয়তন সকল গ্যাসে পরমাণু সংখ্যা সমান বা সমান সংখ্যক পরমাণু থাকে। একই কথা, একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে বা পরমাণু সংখ্যা সমান, একই কথা। তাহলে আমি কি কখনো দেখাতে পারবো, আমি ধরো 10 সিসি হাইড্রোজেন নিয়েছি, 10 সিসি ক্লোরিন নিয়েছি, 10 সিসি নাইট্রোজেন নিয়েছি, 10 সিসি কার্বন ডাইঅক্সাইড নিয়েছি, প্রত্যেকটার আয়তন এক, একই উষ্ণতা ও চাপে, প্রত্যেকটার মধ্যে পরমাণু সংখ্যা সমান। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো ক্ষুদ্রতম কণা পরমাণু, কারণ তখন এখনো অণুর আবিষ্কার কিন্তু হয়নি। মৌলিক এবং যৌগিক উভয় পদার্থের ক্ষুদ্রতম কণা কিন্তু এখন পরমাণু। এখানে লিখেছি 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড, এরপরে এখানে দেখবে পরমাণু লিখব, অণু কিন্তু এখনো আসেনি। তাহলে আমি কি পরমাণু গুণে কাউন্ট করে দেখাতে পারবো 10 সিসির মধ্যে কতটি করে আছে? সম্ভব নয়, আজও সম্ভব নয়। ওই জন্য এটা বার্জেলিয়াস প্রকল্প সূত্র নয়। তাহলে একক আয়তন সকল গ্যাসে আমি পরমাণু সংখ্যা সমান বললাম, এবং সেই সংখ্যাটা ধরে নিই সকল গ্যাসে পরমাণুর সংখ্যা, এটা আমি ধরে নিই পরমাণুর সংখ্যা সমান তো বটেই, এবং সেই সংখ্যাটা হচ্ছে সমান n, এটা ধরে নিলাম। তাই যদি হয় এক আয়তন যত গ্যাস আছে সবার মধ্যে পরমাণু সংখ্যা হবে n, তাহলে এক আয়তন হাইড্রোজেনে আমি বলবো n সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। যেহেতু এক আয়তন হাইড্রোজেন n সংখ্যক পরমাণু, হাইড্রোজেন পরমাণু, এর মধ্যে আছে n সংখ্যক ক্লোরিন পরমাণু, তাহলে এর মধ্যে থাকবে 2n সংখ্যক হাইড্রোজেন ক্লোরাইড পরমাণু। দেখো পরমাণু লিখলাম হাইড্রোজেন ক্লোরাইডের, কারণ এখনো কিন্তু অণুর কোনো আবিষ্কার হয়নি। ঠিক আছে, আয়তন এক, অণুর সংখ্যা n ধরা আছে, ওখানে একক আয়তন অণুর সংখ্যা n, তাহলে এর মধ্যে n সংখ্যক অণু আছে, এর মধ্যে n সংখ্যক, 2 আয়তন বলে 2n সংখ্যক, সবটিকে n দিয়ে ভাগ করে দিলাম। তাহলে একটি হাইড্রোজেন পরমাণু যোগ একটি ক্লোরিন পরমাণু, 2টি হাইড্রোজেন ক্লোরাইড পরমাণু, কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার লক্ষ্য হচ্ছে যৌগের একটা ক্ষুদ্রতম কণা পেতে চাইছি, মানে একটা পরমাণু পেতে চাইছি যৌগের। যৌগের এখানে দুটো পেয়েছি, একটা পেতে চাইছি, তাহলে 2 দিয়ে সবটিকে ভাগ করব। তাহলে হাফটি হাইড্রোজেন পরমাণু, হাফটি ক্লোরিন পরমাণু, একটি হাইড্রোজেন ক্লোরাইড পরমাণু। তাহলে দেখো যৌগের ন্যূনতম একটা পরমাণু পেতে গিয়ে হাফ পরমাণু হাইড্রোজেন লাগছে, হাফ পরমাণু ক্লোরিন লাগছে, তাহলে তো পরমাণুকে বিভাজ্য হতে হচ্ছে, তাহলে তো পরমাণুবাদ লঙ্ঘিত হচ্ছে। ডাল্টন পরমাণুবাদে বলেছেন পরমাণু অবিভাজ্য, কিন্তু পরমাণু বিভাজিত হয়ে গেল। তাহলে তো বার্জেলিয়াস ডাল্টন এবং গেলুসাককে এক সূত্রে বাঁধতে পারলেন না, তাহলে তার প্রকল্পটা কিন্তু
ব্যর্থ হয়ে গেল। বার্জিলিয়াস প্রকল্পটা ব্যর্থ হয়ে গেল। তখন এই অসুবিধাটা দূর করলেন ইতালীয় বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগাড্রো। কিভাবে করলেন? তিনি একমাত্র বিজ্ঞানী যিনি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং গ্যাসের ক্ষুদ্রতম কণার মধ্যে পার্থক্য কল্পনা করে অনুবাদের প্রবর্তন করেন। কত বড় বিজ্ঞানী, যিনি তখন ভেবেছিলেন, যাদের চোখে দেখা যায় না, অনুমান করেছিলেন, কল্পনা করেছিলেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং গ্যাসের ক্ষুদ্রতম কণার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্য কল্পনা করে তিনি অনুবাদের প্রবর্তন করলেন। তার মতে সমস্ত পদার্থ বলছে দুই রকম ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, একটা পরমাণু আর একটা অণু। তিনি প্রথম অণু কথাটা উচ্চারণ করলেন। পরমাণু সম্পর্কে বললেন পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যার স্বাধীন সত্তা থাকতেও পারে, নাও থাকতে পারে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তার স্বাধীন সত্তা নেই, এইচ পরমাণু, তার অস্তিত্ব পাবে না। অক্সিজেনের ক্ষেত্রে ও পরমাণু হিসাবে তার অস্তিত্ব পাবে না। নাইট্রোজেনের ক্ষেত্রে এন পরমাণু হিসাবে তার বাস্তব অস্তিত্ব পাবে না, থাকতে চায় না। বললেন যে বিভিন্ন মৌলের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে পরমাণুর অস্তিত্ব আছে, যারা এক পরমাণুক তাদের অস্তিত্ব আছে, যারা এক পরমাণুক নয় তাদের কিন্তু অস্তিত্ব নেই। এবং বললেন গ্যাসীয় মৌলের পরমাণুগুলো একা থাকতে পারে না, দুটি পরমাণু একসাথে জোট বেঁধে থাকে। গ্যাসীয় মৌলগুলোর বলছে পরমাণুগুলো একা থাকতে পারে না, দুটো পরমাণু একসাথে জোট বেঁধে থাকে। তখন এই ধারণা দেওয়াটা অত সহজ কাজ ছিল না। বলছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণায় একাধিক মৌলের পরমাণু জোট বেঁধে থাকে, এই ধারণাটা সম্পূর্ণ একান্তই তার। তাহলে তখন এটা ভাবা কিন্তু অত সহজ কথা নয়। তার কল্পনা কতটা সুদৃঢ় ছিল। আর অণুর ক্ষেত্রে বললেন পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যে স্বাধীনভাবে অবস্থান করতে পারে এবং যার মধ্যে পদার্থের সকল ধর্ম বজায় থাকে, সেই হলো অণু। এইভাবে দুটো ক্ষুদ্রতম কণার মধ্যে ডিস্টিংগুইশ করলেন। বললেন অণু মৌলিক পদার্থেরও হতে পারে, অণু যৌগিক পদার্থেরও হতে পারে। মৌলের ক্ষেত্রেও একাধিক পরমাণু যুক্তভাবে স্বাধীনভাবে অবস্থান করতে পারে, যার মধ্যে পদার্থটা সকল ধর্ম বজায় থাকবে। মৌলের ক্ষেত্রে এইরকম অণুকে বলা হচ্ছে মৌলিক অণু, যেখানে একই প্রকার পরমাণু দিয়ে গঠিত অণু হচ্ছে মৌলিক অণু। বিভিন্ন প্রকার পরমাণু দ্বারা গঠিত অণুকে বললেন যৌগিক অণু। এইভাবে অনুবাদের প্রবর্তন ঘটিয়ে তিনি বার্জেলিয়াস প্রকল্পের যে ত্রুটি ছিল সেই ত্রুটিটাকে সংশোধন করলেন। কিভাবে করলেন? বার্জেলিয়াসের বিবৃতির সামান্য একটু সংযোজন করলেন। সংযোজন বলবো না, প্রতিস্থাপন বলবো। এই পরমাণু কথাটার পরিবর্তে অণু বলে দিলেন শুধু। অণুর সংখ্যা সমান, এইটুকু শুধু পরিবর্তন করলেন, করে পুরো কৃতিত্বটা কিন্তু তিনি নিজে নিয়ে নিলেন। বললেন বার্জেলিয়াস যেখানে ব্যর্থ হয়েছে আমি সেই বিক্রিয়ার ক্ষেত্রেই দেখাতে চাই, প্রমাণ করতে চাই
যে আমি যে বিবৃতিতে দিলাম পরমাণুর পরিবর্তে যে অণু কথাটা বসিয়ে বিবৃতিটা দিলাম, সেই বিবৃতি পরমাণুবাদ এবং গ্যাস আয়তন সূত্রকে একত্রিত করতে পারে কিনা দেখা যাক। একই বিক্রিয়া নিলেন, হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করলো, গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া। আয়তনের অনুপাত 1:1:2, গেলুসাক ইন্ট্যাক্ট। তাহলে ডাল্টনকে এবার ইন্ট্যাক্ট রাখতে হবে। তাহলে ওই বিক্রিয়াটাকেই ভাষায় লেখা হলো। এটা লেখার পর এবার অ্যাভোগাড্রো প্রকল্পকে এখানে প্রয়োগ করছি। তাহলে আমি ধরে নিচ্ছি বার্জেলিয়াস প্রকল্প অনুযায়ী একক আয়তন সকল গ্যাসে, তাহলে এখানে আর পরমাণু নয়, আমি ধরে নিচ্ছি অণুর সংখ্যা n। তাহলে এখানে কি পরিবর্তন আসবে? একক আয়তন সমস্ত গ্যাসে অণুর সংখ্যা n ধরেছি। এখানে কিন্তু অবশ্যই একটা কথা বলা হয়নি, একই উষ্ণতা ও চাপে যখনই আয়তন কথা থাকবে তখন কিন্তু উষ্ণতা এবং চাপ বলাটা বাধ্যতামূলক, না হলে সেটা অর্থহীন হয়ে যায়। তাহলে এখানে একই উষ্ণতা ও চাপে একটা কথা আসবে, যেটা মুখে বলে দিলাম, এখানে লেখার জায়গাও নেই, এটাকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করলাম। তাহলে n সংখ্যক হাইড্রোজেন পরমাণু আর নয়, এক আয়তন হাইড্রোজেনে তাহলে অণুর সংখ্যা হয়ে গেল n। তাহলে n সংখ্যক হাইড্রোজেন অণু, n সংখ্যক ক্লোরিন অণু, 2n সংখ্যক এবার হাইড্রোজেন ক্লোরাইড অণু। এবার অণু এলো। তাহলে n দিয়ে যদি সবটিকে ভাগ করে দিই, যা আছে তাই, একটি হাইড্রোজেন অণু, একটি ক্লোরিন অণু, দুটি হাইড্রোজেন ক্লোরাইড অণু। তাহলে এবার একটি ন্যূনতম একটি অণু যদি পেতে চাই, লক্ষ্য সবসময় পদার্থের একটি ক্ষুদ্রতম কণা। যৌগের ক্ষেত্রে একটি ক্ষুদ্রতম কণা হচ্ছে তার একটা অণু। তাহলে এক অণু হাইড্রোজেন ক্লোরাইড পেতে গিয়ে আমি দেখলাম হাফটি হাইড্রোজেন অণু, মানে হাফ অণু হাইড্রোজেন আর হাফ অণু ক্লোরিন লাগছে। আমরা তো আজকে জানি যে হাইড্রোজেন দ্বিপরমাণুক। মৌলিক গ্যাসগুলোর অণু দ্বিপরমাণুক, আমরা তো ক্লাস 10-এ পড়েছি। হাইড্রোজেন অণু দ্বিপরমাণুক, নাইট্রোজেন অণু দ্বিপরমাণুক, ক্লোরিন অণু দ্বিপরমাণুক। তাহলে হাফ অণু হাইড্রোজেন মানে হাফ ইন্টু 2 পরমাণু, কারণ একটা অণু তো দুটো পরমাণু নিয়ে গঠিত। তাহলে হাফ অণু হাইড্রোজেন একটা পরমাণু। তাহলে এখানে আমি এখন লিখতে পারবো যে হাফটি হাইড্রোজেন মানে এক পরমাণু হাইড্রোজেন, এক পরমাণু হাইড্রোজেন যোগ এক পরমাণু ক্লোরিন ইজ ইকাল টু একটি হাইড্রোজেন ক্লোরাইড অণু। তাহলে এবার দেখো, এক পরমাণু ক্লোরিন পেলে, এক পরমাণু হাইড্রোজেন পেলে, তাহলে পরমাণুকে কিন্তু আর বিভাজিত হতে হলো না, পরমাণু অবিভাজ্যই রইল। ফলে ডাল্টনও অক্ষত রইলেন এবং বার্জেলিয়াসের পরিবর্তে অ্যাভোগাড্রো গেলুসাকের গ্যাসায়তন সূত্র এবং ডাল্টনের পরমাণুবাদকে এক সূত্রে গেঁথে দিলেন। এইভাবে অ্যাভোগাড্রো প্রকল্পটা প্রতিষ্ঠিত হলো। আর সময় বিশেষ নেই, 2-3 মিনিট আছে। আর একটা জিনিস আমরা খুব সংক্ষেপে প্রমাণ করে দিই, তাহলে আজকের মতো হয়ে যাবে। আমরা নেক্সট ডেতে আবার এটাকে কন্টিনিউ করে নিয়ে যাব। সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা। শুধু এখানে লিখে রাখছি গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা, গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা। এটা করলেই আমাদের আজকের মতো হয়ে যাবে।
গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা। পুরো কথাটা লিখলাম না, এই গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যাটা দিব কার রেসপেক্টে? অ্যাভোগাড্রো প্রকল্পের রেসপেক্টে। কিভাবে দেখো, গ্যাস আয়তন মানেই তাহলে একটা গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া নেব। আমি ইন জেনারেল একটা গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া নিচ্ছি। ধরো এ একটা গ্যাসীয় পদার্থ, জি লিখে দিলাম পাশে, প্লাস বি একটা গ্যাসীয় পদার্থ, ব্র্যাকেটে জি লিখে দিলাম, ইজিক্যাল টু সি তৈরি করলো আর একটা গ্যাসীয় পদার্থ, ব্র্যাকেটে জি লিখে দিলাম। এবার আমি ধরে নিচ্ছি এ গ্যাসের কতগুলো অণু বিক্রিয়া করেছে? না, এক্স সংখ্যক অণু বিক্রিয়া করেছে। এ গ্যাসের এক্স সংখ্যক অণু বিক্রিয়া করেছে। বি গ্যাসের কতগুলো অণুর সাথে? না, ওয়াই সংখ্যক অণুর সাথে। ওয়াই সংখ্যক অণুর সাথে। এর ফলে সি গ্যাস উৎপন্ন হয়েছে, তার কতগুলো অণু? না, জেড সংখ্যক অণু। এটা আমরা ধরে নিলাম প্রথমে, ঠিক আছে? তাহলে একটা গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া নিলাম, এ আর বি, এই দুটো গ্যাসীয় মৌল বা গ্যাসীয় পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে অপর একটা গ্যাসীয় যৌগ সি উৎপন্ন করেছে। এ গ্যাসের এক্স সংখ্যক অণু বি গ্যাসের ওয়াই সংখ্যক অণুর সাথে বিক্রিয়া করে সি গ্যাসের জেড সংখ্যক অণু উৎপন্ন করেছে। এই এক্স ওয়াই জেড এই সংখ্যাগুলো কিন্তু অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী পূর্ণ সংখ্যা সবাই। এটা খেয়াল রাখবে, এক্স ওয়াই জেড এরা সবাই কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমি লিখে রাখছি এক্স ওয়াই জেড পূর্ণ সংখ্যা। এটা খেয়াল রাখবে, এটা আমাদের কাজে লাগবে। এবার লক্ষ্য করো কি প্রমাণ করতে চাইছি। আমি দেখাতে চাইছি এর এও গ্যাস, এও গ্যাস, এও গ্যাস, এদের তিনজনের আয়তনের অনুপাতটা হবে সরল অনুপাত। আমি শুধু এটা দেখাতে চাইছি, ঠিক আছে? তাহলে কি করে দেখাবো? আমি গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়াটা কনসিডার করেছি। কার সাহায্যে দেখাতে চাইছি? অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে। অ্যাভোগাড্রো প্রকল্প কি বলছে? একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। অর্থাৎ আয়তন যদি তোমার এক হয়, অণুর সংখ্যা এক হবে। আমি ধরে নিচ্ছি একক আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান এন, ব্র্যাকেটে ধরি, আমি ধরলাম কিন্তু এটা ভালো কথা। একক আয়তন গ্যাসে অণুর সংখ্যা এন ধরে নিয়েছি, তার মানে এন সংখ্যক অণুর আয়তন হচ্ছে এক। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি এ গ্যাসের ক্ষেত্রে কি লেখা যায় দেখো, এন সংখ্যক অণুর আয়তন সমান এক। এখান থেকে লিখছি একক আয়তন সকল গ্যাসের অণুর সংখ্যা এন, তাহলে এন অণু যে কোনো গ্যাসের আয়তন এক। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে লিখেছি এক্স সংখ্যক অণুর আয়তন কত? এক্স বাই এন। তাহলে সিমিলারলি বি গ্যাসের ক্ষেত্রে ওয়াই সংখ্যক অণুর আয়তন একইভাবে বেরিয়ে আসবে ওয়াই বাই এন। আর সি গ্যাসের ক্ষেত্রে জেড সংখ্যক অণুর আয়তন বেরোবে জেড বাই এন। অসুবিধা নেই, একই রকমভাবে। তাহলে এবার খেয়াল করো এর আয়তন কত হলো? এ গ্যাসের আয়তন কত পেলাম? এ গ্যাসের আয়তন এক্স বাই এন। তাহলে এ ইস টু বি ইস টু সি, এদের আয়তনের অনুপাত কত হচ্ছে? এ গ্যাসের হচ্ছে এক্স বাই এন, বি গ্যাসের হচ্ছে ওয়াই বাই এন, সি গ্যাসের হচ্ছে জেড বাই এন। তাহলে কত দাঁড়ালো এটা? এক্স ইস টু ওয়াই ইস টু জেড। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড, এই যে লেখা আছে এখানে পূর্ণ সংখ্যা, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এইভাবে অ্যাভোগাড্রো গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটাকে প্রমাণ করেছেন। এটা কিন্তু পরীক্ষায় খুব দেওয়া হয়, 2 নম্বরের একটা প্রশ্ন, ঠিক আছে? আজকে তাহলে এই অবধি থাক।
এর পরের দিন আমরা এই চ্যাপ্টারটাকে আরও এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ।